প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি এবং আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিষয় ব্যবস্থাপনা, বিবিএ অনার্স, চতুর্থ বর্ষ। কোর্স কোড 24-26-13। কোর্সের নাম বিনিয়োগ ব্যবস্থাপনা। বিনিয়োগ ব্যবস্থাপনার আজ 8ম লেকচার। লেকচার শিরোনাম বিনিয়োগ ব্যবস্থাপনার 5ম অধ্যায় পোর্টফোলিও ব্যবস্থাপনা। এই পোর্টফোলিও ব্যবস্থাপনার আজ 2য় ক্লাস। 7ম ক্লাসে আমরা পোর্টফোলিও সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ পোর্টফোলিও আয় এবং ঝুঁকি, মূলধন সম্পত্তির মূল্য নির্ধারণ মডেল নিয়ে আলোচনা করব। আর আজকের এই ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। বিনিয়োগ ব্যবস্থাপনা এই কোর্স সহায়ক যেই উল্লেখযোগ্য বই রয়েছে সেগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। জেসি ভ্যান ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসি, ইহাব ব্রিঘাম Financial Management Theory and Practice, I.M. Pandey, Financial Management, M.Y. Khan and P.K. Jain, Financial Management Text and Problems, G. Foster, Financial Statement Analysis, S. Kevin's Portfolio Management। এছাড়া বাংলা মিডিয়াম যে সকল বই রয়েছে তোমরা চাইলে সেই বইগুলো পড়তে পারো। তবিবার শাহ আলম শাহরিয়ার কর্তৃক রচিত বিনিয়োগ ব্যবস্থাপনা, অধ্যক্ষ এম এ কালাম রচিত বিনিয়োগ ব্যবস্থাপনা, খান জাহাঙ্গীর ঘোষাল কর্তৃক রচিত বিনিয়োগ ব্যবস্থাপনা এবং এম শাহজাহান মিনা আর্থিক ব্যবস্থাপনা ও ব্যবসায় অর্থায়ন, এই বইটিও তোমরা পড়তে পারো। আমরা আজ মূলত পোর্টফোলিও আয় এবং ঝুঁকির যেই সকল গাণিতিক সমস্যা রয়েছে সেই সকল গাণিতিক সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করব। মূলধন সম্পত্তির মূল্য নির্ধারণী মডেলের গাণিতিক সমস্যা এবং তার সমস্যা সমাধান নিয়ে তোমাদের মাঝে উপস্থাপন করব এবং এই সমস্যার গাণিতিক যে সমস্যাগুলো থাকবে সেই গাণিতিক সমস্যার সাথে সংশ্লিষ্ট কিছু বাড়ি কাজ দেওয়া হবে, সেই বাড়ি কাজগুলো তোমরা বাসায় করার চেষ্টা করবে। তো তোমাদের প্রতি অনুরোধ থাকবে আমরা যেই ক্লাসগুলো পড়াই সেই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবে এবং যেই সমস্যাগুলো দেখানো হয় সেই সমস্যাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে, তারপর বাড়ি কাজগুলো করবে। যদি সমস্যাগুলো সঠিকভাবে বুঝতে পারো তাহলে বাড়ি কাজ করা তোমাদের জন্য সহজ হবে। এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ যে সকল ফর্মুলা তোমাদের জানা দরকার বা শেখা দরকার সেগুলো শুরুতে আলোচনা করে নেই, তাহলে ম্যাথমেটিক্যাল যে সমস্যাগুলো থাকবে সেগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন, মূলত আমাদের এই অংশে পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন কিভাবে নির্ণয় করতে হয় তা আলোচনা করতে হবে। পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন, পোর্টফোলিও এক্সপেক্টেড এর সাথে আমাদের ওয়েট দিয়ে গুণ করতে হবে। যতগুলো বছরের পোর্টফোলিও দেওয়া থাকবে এবং তার ওয়েট দেওয়া থাকবে সেই পোর্টফোলিও এবং ওয়েটের গুণফলের সমষ্টি হচ্ছে আমাদের পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন। অর্থাৎ এক্সপেক্টেড রিটার্নের সাথে ওয়েট গুণ করে আমরা যেটি পাবো সেইটার সাথে যতগুলো বছর থাকবে সেগুলোর যোগফলই হবে এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্ন। এরপর এই অধ্যায়ে আরেকটি বিষয় যেমন রিস্ক নির্ণয় করার জন্য আমাদের ভেরিয়েন্স নির্ণয় করতে হয়। পোর্টফোলিও ভেরিয়েন্স নির্ণয় করার জন্য কখনো কোরিলেশন দেওয়া থাকতে পারে, কখনো কোভেরিয়েন্স দেওয়া থাকতে পারে, আবার কখনো কোরিলেশন এবং কোভেরিয়েন্স কিছুই দেওয়া না থাকতে পারে। যদি কোরিলেশন দেওয়া থাকে সেক্ষেত্রে সিগমা স্কয়ার এ, অর্থাৎ এ এর সিগমা স্কয়ার, তারপর হচ্ছে ওয়েট স্কয়ার এ চলকের অর্থাৎ এ স্টক অথবা প্রথম বছরের যে ওয়েট থাকবে সেটার স্কয়ার, প্লাস দ্বিতীয় সিগমা স্কয়ার বি অর্থাৎ বি স্টক যদি থাকে তার সিগমা স্কয়ার ইনটু ওয়েট অফ বি এর স্কয়ার হবে, তারপর প্লাস 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন A, standard deviation of B, weight of A,
ইন্টু ওয়াইট অফ বি ইন্টু কোরিলেশন এ বি। এ এবং বি এর কোরিলেশন এটাও প্রশ্নে দেওয়া থাকবে। কোরিলেশন ইজ গিভেন, যখন কোরিলেশন দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটি প্রয়োগ করব। আর যখন কোরিলেশন দেওয়া থাকবে না, কোভেরিয়েন্স দেওয়া থাকবে, তখন সূত্রটা কি হবে? আগের মতোই সিগমা স্কয়ার এ, অর্থাৎ এ স্টকের সিগমা দেওয়া থাকবে, সেটার স্কয়ার করে নিতে হবে। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকবে, সেটাই হচ্ছে সিগমা। এরপর হচ্ছে ওয়েট অফ এ, সেটাকে স্কয়ার করে নিতে হবে, প্লাস ওয়েট সিগমা স্কয়ার বি, বি অর্থাৎ স্টক বি এর সিগমা স্কয়ার, এবং স্টক বি এর ওয়েট স্কয়ার প্লাস 2 ওয়েট অফ এ, ওয়েট অফ বি ইন্টু কোভেরিয়েন্স এ বি। এই জায়গায় আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ বি এবং কোরিলেশন, এই দুইটার পরিবর্তে যেটি আসবে সেটি হচ্ছে কোভেরিয়েন্স অফ এ বি। আনকোরিলেটেড অর্থাৎ এই কোরিলেশন এবং কোভেরিয়েন্স যেই দুটি অংশ ছিল, অর্থাৎ শেষের দিকে ডব্লিউ প্লাস 2 সিগমা এ সিগমা বি ডব্লিউ এ ডব্লিউ বি কোরিলেশন এ বি, এটা কোরিলেশনের ক্ষেত্রে। আর কোভেরিয়েন্সের ক্ষেত্রে 2 ওয়েট অফ এ, ওয়েট অফ বি, কোভেরিয়েন্স এ বি, এতটুকু। এবার কোরিলেশন এবং কোভেরিয়েন্স যদি কিছুই না থাকে তাহলে এটি সম্পূর্ণটি বাদ দিতে হবে। বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে সিগমা স্কয়ার এ, তারপর ওয়েট অফ এ, ওয়েট স্কয়ার এ, তারপর সিগমা স্কয়ার বি, এরপর ওয়েট স্কয়ার বি, বি চলকের। এটা আরো সহজ, অর্থাৎ এখানে আমাদের কোরিলেশন এবং কোভেরিয়েন্স না থাকলে পিছনের যে সূত্রের অংশটুকু সেটা আসবে না। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করার জন্য আমাদের ভেরিয়েন্স নির্ণয় করতে পারলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করা খুবই সহজ, কারণ ভেরিয়েন্সের ধনাত্মক বর্গমূলই হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। অর্থাৎ ভেরিয়েন্স যা বের হবে সেটাকে আমরা রুট করে দিলেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। এবার কোভেরিয়েন্স, যদি আমাদের প্রশ্নে কোভেরিয়েন্স বের করতে বলে সেক্ষেত্রে কিভাবে আমরা নির্ণয় করব? এটা নির্ণয় করার দুটি সূত্র রয়েছে, একটি হচ্ছে প্রবাবিলিটি ইজ গিভেন আর একটি হচ্ছে প্রবাবিলিটি ইজ নট গিভেন। যখন প্রবাবিলিটি দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আমাদের যেটি হবে সেটা হচ্ছে আর এ, রেট অফ এ মাইনাস এক্সপেক্টেড রিটার্ন অফ এ, অর্থাৎ এ এবং বি এই দুটি চলকের আমরা কোভেরিয়েন্স নির্ণয় করতেছি। সুতরাং এক্সপেক্টেড রিটার্ন অফ এ মাইনাস এক্সপেক্টেড রিটার্ন অফ এ ইনটু রিটার্ন অফ বি মাইনাস এক্সপেক্টেড রিটার্ন অফ বি, এই দুটার বিয়োগফলের গুণফলের সাথে প্রবাবিলিটি গুণ করতে হবে। গুণ করলে যেটি পাওয়া যাবে সেটা হচ্ছে কোভেরিয়েন্স এ বি। এবার প্রবাবিলিটি যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু আমাদের এই প্রবাবিলিটির বিষয়টা আসবে না। তাহলে কি করব? রেট অফ রিটার্ন থেকে এভারেজ রিটার্ন এটা মাইনাস করব। আবার বি চলকের ক্ষেত্রেও তাই, রেট অফ রিটার্ন অফ বি মাইনাস এভারেজ রিটার্ন অফ বি, এই দুইটার বিয়োগফলের গুণফল, গুণফলকে আমরা এন দিয়ে ভাগ করব। এন দিয়ে ভাগ করলে যেটি পাবো সেটি হচ্ছে কোভেরিয়েন্স অফ এ বি। এবার একটু খেয়াল করি কোরিলেশন, কোএফিসিয়েন্ট, কোরিলেশনটা কিভাবে নির্ণয় করতে হয়। কোরিলেশন ইকুয়াল টু হচ্ছে এ এবং বি দুটি চলকের জন্য কোরিলেশন ইকুয়াল টু কোভেরিয়েন্স এ বি ডিভাইডেড বাই সিগমা এ সিগমা বি। এবার আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে গুণফল যেটি হয় সেটি হচ্ছে কোভেরিয়েন্স এ বি ইকুয়াল টু হচ্ছে সিগমা এ সিগমা বি ইনটু কোরিলেশন এ বি। তার মানে হচ্ছে কোরিলেশন দেওয়া থাকলে আমরা কোভেরিয়েন্স বের করতে পারবো, আবার কোভেরিয়েন্স দেওয়া থাকলে কোরিলেশনও বের করা যাবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ এবং বি দুটারই দেওয়া থাকবে। কোভেরিয়েন্স থাকলে আমরা কোরিলেশন কিভাবে বের করব সেটা হচ্ছে কোভেরিয়েন্স কে ভাগ করব সিগমা এ সিগমা বি দিয়ে। আবার যদি আমরা এই সিগমা এ এবং সিগমা বি কোরিলেশনের সাথে গুণ করি, গুণ করলে গুণফল যেটি হবে সেটা হচ্ছে কোভেরিয়েন্স। তার মানে কোভেরিয়েন্স দেওয়া থাকলে কোরিলেশন বের করা যাবে, আবার কোরিলেশন দেওয়া থাকলে কোভেরিয়েন্স বের করা যাবে। পোর্টফোলিও বিটার ক্ষেত্রে আমাদের এক্সপেক্টেড রিটার্ন, যেমন আমরা প্রথম দিকে বলেছিলাম এক্সপেক্টেড এর সাথে ওয়েট গুণ হবে। এখন হচ্ছে বিটা দিয়ে পোর্টফোলিও বিটা যখন নির্ণয় করব তখন বিটা সাথে আমাদের ওয়েটটা গুণ করতে হবে, গুণ করে গুণফলটা পরবর্তীতে যোগ করতে হবে, যোগ করে যেটি পাওয়া যাবে সেটা হচ্ছে পোর্টফোলিও অফ বিটা। সেটা কিভাবে? পোর্টফোলিও অফ এ ইনটু ওয়েট অফ এ প্লাস পোর্টফোলিও অফ বি ইনটু ওয়েট অফ বি। এভাবে যতগুলো ইয়ার্ডের পোর্টফোলিও দেওয়া থাকবে ততগুলো ইয়ার্ডের পোর্টফোলিও সাথে আমরা ওয়েট গুণ করব, গুণ করে যেই গুণফলটি পাওয়া যাবে সেগুলোর যোগ
ফলই হবে পোর্টফোলিও বিটা। এবার একটি প্রবলেম নিয়ে আলোচনা করি যাতে আমাদের বুঝতে খুবই সহজ হয়। Four securities have the following expected return. চারটা সিকিউরিটিস এর প্রত্যাশিত আয় দেওয়া রয়েছে। এ এর হচ্ছে 12%, বি এর হচ্ছে 20%, সি এর হচ্ছে 15% and ডি ইকুয়াল টু হচ্ছে 10% এক্সপেক্টেড রিটার্ন। চারটা সিকিউরিটিস এর চারটা এক্সপেক্টেড রিটার্ন দেওয়া রয়েছে। ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর এ পোর্টফোলিও কনসিস্টিং, আমাদের এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্ন নির্ণয় করতে হবে অফ অল ফোর সিকিউরিটিস। এই চারটি যে সিকিউরিটিস রয়েছে সেই চারটি সিকিউরিটিস এর এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করতে হবে আন্ডার দ্য ফ্লোয়িং কন্ডিশন। নিচে যে কন্ডিশন গুলো রয়েছে সেই কন্ডিশন গুলো অনুসরণ করে। দ্য পোর্টফোলিও ওয়েট আর ইকুয়াল, যদি পোর্টফোলিও ওয়েট আমাদের এক্সপেক্টেড রিটার্ন আর হচ্ছে ওয়েট এই দুটার গুণফল হচ্ছে পোর্টফোলিও রিটার্ন, সেক্ষেত্রে এই ওয়েটটা হবে কি ইকুয়াল। এটা হচ্ছে এক নম্বর কন্ডিশন। দুই নম্বর কন্ডিশনে আসি, দ্য পোর্টফোলিও ওয়েটস আর 10% ইন এ। প্রথম যেটি সেটির জন্য হচ্ছে 10%, উইথ দ্য রিমাইন্ডার ইকুয়ালি ডিভাইডেড অ্যামং আদার 3 স্টক। তাহলে 100-র মধ্যে প্রথম যদি 10% ধরি তাহলে 10 থাকবে, আর বাকি থাকবে কতটুকু? বাকি থাকবে হচ্ছে 90। এই 90 আবার 3 স্টকের মধ্যে ইকুয়াল ডিস্ট্রিবিউট হবে। তাহলে 90 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে হবে 0.33 বা 30%, যেভাবে বলে না কেন তিনটির মধ্যে 30% করে ভাগ হবে, আর এর জন্য হচ্ছে 10% জন্য ফিক্স থাকবে। The portfolio weights are 10% in is A and B. A and B এর জন্য হচ্ছে 10%, তার মানে A এর হচ্ছে 10, B এর হচ্ছে 10। তাহলে 100-এর মধ্যে এই 10 চলে গেলে থাকে হচ্ছে আর বাকি 80%, with the remainder equally in is C and D. C এবং D এর মধ্যে বাকি যতটুকু থাকবে অবশিষ্ট অংশ সেগুলো সমানভাবে ভাগ হবে। তাহলে এ হচ্ছে 10%, বি হচ্ছে 10%, অবশিষ্ট থাকে কত পার্সেন্ট? অবশিষ্ট থাকে হচ্ছে 80%। 80% এবার কি করতে হবে? সি এবং ডি এর মধ্যে ইকুয়ালি বন্টন করতে হবে। তাহলে সি হবে যদি 80% থাকে সেটাকে যদি আমরা ইকুয়াল করতে চাই তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করতে হবে কত পার্সেন্ট? 40%। 40%, তার মানে হচ্ছে এ এর জন্য 10%, বি এর জন্য 10%, সি এর জন্য 40% এবং ডি এর জন্য 40%। এটা হচ্ছে কন্ডিশন ওয়েটেড ক্ষেত্রে। এবার আমরা এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও নির্ণয় করব। তো এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও নির্ণয় করার যে সূত্র সেটি হচ্ছে ওয়েট অফ এ এন্ড এক্সপেক্টেড রিটার্ন অফ এ, এই দুটার গুণ করতে হবে। আবার বি এর ক্ষেত্রেও ঠিক একইভাবে বি এর যে এক্সপেক্টেড রিটার্ন এবং তার ওয়েট সেই দুটার আমরা গুণ করব। ঠিক একইভাবে এক্সপেক্টেড রিটার্ন অফ সি এর এক্সপেক্টেড রিটার্ন তার সাথে সি এর ওয়েট সেটা আমরা গুণ করব। একইভাবে ডি এর এক্সপেক্টেড রিটার্ন তার সাথে ওয়েট অফ ডি এর যে ওয়েট থাকবে সেটা আমরা গুণ করব। গুণ করে এই তিনটির গুণফল বা চারটির গুণফল আমরা যোগ করব। যোগ করে যেটি পাওয়া যাবে সেটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। তো এবার আমরা মান বসাই। এক্সপেক্টেড রিটার্ন অফ এ এর এক্সপেক্টেড রিটার্ন প্রশ্নে আমাদের 12% ছিল। প্রশ্নটা একটু দেখে নেই। এ হচ্ছে 12%, বি হচ্ছে 20%, সি হচ্ছে 15% এন্ড ডি হচ্ছে 10%। এটা হচ্ছে সব যে এক্সপেক্টেড রিটার্ন সেটা। তাহলে প্রশ্নে যেভাবে থাকবে আমরা সেভাবে মানগুলো এই জায়গায় বসাবো। তাহলে এক্সপেক্টেড রিটার্ন এ হচ্ছে 12, এখানে আমাদের 12 লিখবো, বি এর পরিবর্তে 20 লিখবো, সি এর পরিবর্তে 15 লিখবো, ডি এর পরিবর্তে 10 লিখবো। এবার এক নাম্বার যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনটা হচ্ছে ওয়েটের ক্ষেত্রে the portfolio weights are equal, ওয়েটটা হবে কি ইকুয়াল। তাহলে এই চারটির মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। আমি যদি 1 কে 4 দিয়ে ভাগ করি তাহলে 0.25 হবে, অথবা 100 কে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে 25 হবে। যদি 1 কে আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 0.25 হবে। এবার এই 12 কে 0.25 দিয়ে গুণ করতে হবে, আবার 20 কে 0.25 গুণ করতে হবে, 15 কে 0.25 দিয়ে গুণ করতে হবে, 10 কে 0.25 গুণ করতে হবে। গুণ করলে 12 সাথে 0.25 গুণ করলে 3 হবে,
20 এর সাথে 0.25 গুণ করলে 5 হবে, 15 এর সাথে 0.25 গুণ করলে 3.75 হবে, 10 এর সাথে 0.25 গুণ করলে হবে 2.5। এই চারটির যোগফল হবে 14.25। তার মানে হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে প্রথম যে রিকোয়ারমেন্ট সেটার জন্য হচ্ছে 14.25%। এবার দ্বিতীয় যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমাদের এক্সপেক্টেড রিটার্ন কিন্তু ঠিকই থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে সেটি হচ্ছে ওয়েট। তো ওয়েটের যেই বিষয়টা সেটার কন্ডিশনটা কি ছিল, সেটি হচ্ছে 10% এর জন্য, আর বাকি টাকাটা ডিস্ট্রিবিউশন হবে সের মধ্যে তিনটি স্টকের মধ্যে ইকুয়ালি। তাহলে ওয়েটটা শুধু চেঞ্জ করতে হবে আর এক্সপেক্টেড রিটার্ন তো আগের মতোই থাকবে। এবার খেয়াল করি এক্সপেক্টেড রিটার্ন অফ এ, তার সাথে ওয়েট এ, যেহেতু আমাদের এখানে এর জন্য 10% রাখা হয়েছে আর বাকি থাকে হচ্ছে 90%। এই 90% কি করতে হবে, ইকুয়ালি তিনটার মধ্যে বন্টন করতে হবে। তাহলে 90 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে হবে 30। তো সেটাকে শতকরা নিয়ে আসলে হবে 0.3, যদি আমি দশমিকে নিয়ে আসি তাহলে 0.3 হবে, 0.3। এবার 12 কে যদি 0.1 দিয়ে গুণ করি তাহলে 1 পয়েন্ট হবে 2, 20 কে যদি 0.3 দিয়ে গুণ করি হবে 6, 15 কে 0.30 দিয়ে গুণ করলে হবে 4.5, আর 10 কে যদি 0.3 দিয়ে গুণ করি তাহলে গুণফল হবে 3। এবার এই চারটি অ্যামাউন্ট আমরা যদি যোগ করে যে রেজাল্টটি পাওয়া যাবে সেটা হচ্ছে 14.7%। তার মানে হচ্ছে দ্বিতীয় যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টের রেজাল্ট হচ্ছে 14.7% পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন, সেকেন্ড রিকোয়ারমেন্টের যেই চাওয়া হয়েছিল সেটি। এবার আমাদের তৃতীয় যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টের ক্ষেত্রে বলা হয়েছিল ওয়েট এর জন্য কন্ডিশন যেটা ছিল, এ এর জন্য 10%, বি এর জন্য 10%, আর বাকিটা ইকুয়ালি দুটা স্টকের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে। সেই দুটি স্টক হচ্ছে সি এবং ডি, তাহলে বাকি থাকে হচ্ছে 80 কে দুই ভাগ করলে হবে 0.4। আর এক্সপেক্টেড রিটার্ন আগের মতোই, বা এ এর জন্য 12, বি এর জন্য 20, সি এর জন্য 15 আর ডি এর জন্য হচ্ছে 10। এবার এটাকে গুণ করতে হবে, 12 সাথে 0.1 দিয়ে গুণ করলে গুণফল হবে 1.2, 20 এর সাথে 0.1 দিয়ে গুণ করলে হবে 2, 15 এর সাথে 0.4 দিয়ে গুণ করলে হবে 6, 10 কে 0.4 দিয়ে গুণ করলে হবে 4। এবার এই চারটি ভ্যালু যদি আমি যোগ করি, যে যোগফল হবে সেটি হচ্ছে 13.2%। তাহলে এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন 3 নাম্বার রিকোয়ারমেন্টের যে রেজাল্ট সেটি হচ্ছে 13.2%। এই প্রবলেমটা যদি বুঝতে পারো তাহলে আরেকটি প্রবলেম তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এই প্রবলেমটি তোমরা বাসায় করতে পারবে। The following information are furnished stock A B portion 0.30, 0.70, এটা হচ্ছে ওয়েটের পরিমাণ। এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 15% এর জন্য, আর বি এর জন্য হচ্ছে 20%। তাহলে আমাদের যে কাজটি করতে হবে, এক্সপেক্টেড রিটার্নের সাথে ওয়েট গুণ করতে হবে, গুণ করে আমরা গুণফলগুলো পরবর্তীতে যোগ করে এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও নির্ণয় করব। তাহলে এইটা তোমরা বাসায় হোমওয়ার্ক করবে। নেক্সট আরেকটি প্রবলেমে যাই। The common stock of companies X and Y have the expected return and standard deviation is given below. Expected return এবং standard deviation এই দুটির মান নিচে দেওয়া রয়েছে। স্টক X and Y, স্টক X এর এক্সপেক্টেড রিটার্নকে KE দ্বারা প্রকাশ করা হয়, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ম্যাথমেটিক্যাল সিম্বল সেটি হচ্ছে সিগমা। স্টক X এর এক্সপেক্টেড রিটার্ন 0.105 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0.06। Y এর ক্ষেত্রে হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন 0.06 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0.03। কম্পিউট দ্য রিস্ক এন্ড রিটার্ন আমরা নির্ণয় করব ফর এ পোর্টফোলিওর রিটার্ন এন্ড রিস্ক নির্ণয় করব comprising of 65:35 invested in stock X and stock Y respectively। এখানে যেই 65 এবং 35 এটি হচ্ছে কিসের কথা, এটা হচ্ছে ওয়েটের কথা। 65 হচ্ছে
স্টক এক্স এর জন্য এবং 35 হচ্ছে স্টক কার জন্য ওয়াই এর জন্য। তার মানে ওয়েট অফ এক্স হচ্ছে 65 আর ওয়েট অফ ওয়াই হচ্ছে 35 and the correlation coefficient between two stock x এবং y এর যে কোরিলেশন সেই কোরিলেশনের পরিমাণ হচ্ছে 0.75। তার মানে এই অঙ্কে আমাদের রিটার্ন বের করতে হবে, আরেকটি হচ্ছে রিস্ক ক্যালকুলেট করতে হবে। রিস্ক ক্যালকুলেট করার জন্য আমাদেরকে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা এক্সপেক্টেড রিটার্নটা নির্ণয় করি। এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করার যে সূত্র, এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও নির্ণয় করার যে সূত্র সেটি হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন আর হচ্ছে ওয়েট, এই দুটো আমরা গুণ করব। তাহলে এক্সপেক্টেড রিটার্ন অফ এক্স ইনটু ওয়েট অফ এক্স প্লাস এক্সপেক্টেড রিটার্ন অফ ওয়াই ইনটু ওয়েট অফ ওয়াই। এই প্রশ্নে আমাদের এক্সপেক্টেড রিটার্ন ফর এক্স এর জন্য ছিল কত? 0.105 আর স্টক এক্স এর জন্য যে ওয়াই ছিল সেটা হচ্ছে 65। আবার এক্সপেক্টেড রিটার্ন অফ ওয়াই প্রশ্নে আমাদের প্রশ্নে এটা দেওয়া ছিল 0.06 আর ওয়াই হচ্ছে 35। তার মানে হচ্ছে 0.06 কে আমি গুণ করব 35 দিয়ে। এবার 0.105 কে 65 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে যে গুণফলটি হবে সেটি হচ্ছে 6.825। আবার 0.06 কে আমি যদি 35 দিয়ে গুণ করি তাহলে গুণফল হবে 2.1। এবার এই দুটাকে যদি যোগ করি তাহলে যোগফল হবে 8.925%। এটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। আমাদের প্রশ্নে রিস্ক এন্ড রিটার্ন বলা হয়েছিল, আমরা রিটার্নটা আগে নির্ণয় করলাম। এখন আমরা রিস্ক নির্ণয় করব। রিস্ক নির্ণয় করার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে হবে। এখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করার জন্য তিনটি সূত্র রয়েছে। একটি হচ্ছে হোয়েন গিভেন কোরিলেশন, আরেকটা হচ্ছে হোয়েন গিভেন কোভেরিয়েন্স, আরেকটি হলো যখন কোরিলেশন এবং কোভেরিয়েন্স কিছুই দেওয়া থাকবে না। তবে এই প্রশ্নে কোরিলেশন দেওয়া ছিল, সেই ক্ষেত্রে আমাদের যে সূত্রটি হবে সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে স্কয়ার করতে হবে x এর সিগমা স্কয়ার, আবার y এর যে ওয়াই থাকবে সে সরি x এর যে ওয়াই থাকবে সেটাকে স্কয়ার করতে হবে, প্লাস y এর যেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটাকে স্কয়ার করতে হবে এবং y এর যে ওয়াই হবে সেই ওয়াইকে আবার গুণ করতে হবে, প্লাস 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x into standard deviation of y into weight of x into weight of y into correlation xy। এখানে আমাদের প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x ইকুয়াল টু হচ্ছে 0.06, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ y ইকুয়াল টু হচ্ছে 0.03, weight of x 65, weight of y 35, correlation xy 0.75। এবার আমরা এই মানগুলো বসাবো। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পরিবর্তে আমাদের যে মান 0.06 স্কয়ার, তারপর হচ্ছে 65 কারণ ওয়েট অফ x হচ্ছে 65। এবার 0.06 কে স্কয়ার করলে যে মান পাওয়া যাবে তার সাথে গুণ করতে হবে 65 স্কয়ার। এই দুইটার বর্গের স্কয়ার করে গুণ করে যে গুণফলটি হবে সেটি হচ্ছে 15.21। একইভাবে দ্বিতীয়টার কাজ করতে হবে। তারপর প্লাস 2 এই যে সিগমা x সিগমা y ওয়েট x ওয়েট y কোরিলেশন xy সবগুলো গুণ করে গুণফলকে আবার পরবর্তীতে 2 দিয়ে গুণ করলে যে রেজাল্ট পাওয়া যাবে সেটা হচ্ছে 6.1425। এবার এই তিনটি ভ্যালু যদি একত্রে যোগ করি যে যোগফল হবে সেটা হচ্ছে 22.455। এই 22.455 কে যদি রুট করা হয় যেই রেজাল্ট পাওয়া যাবে সেটা হচ্ছে 4.74%। তার মানে হচ্ছে পোর্টফোলিও রিস্ক মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পোর্টফোলিও, সেটার ভ্যালু হচ্ছে 4.74%। তাহলে আমাদের প্রশ্নে যা যা হয়েছিল আমরা সবগুলোই নির্ণয় করলাম। এবার তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকবে, সেই হোমওয়ার্কটি বাসায় করবে। আগের প্রশ্নটি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে এই হোমওয়ার্কটিও তোমরা খুব সহজে বাসায় করতে পারবে। Expected return and standard deviation of common stock
two companies A and B are given below. A এবং B দুটি কোম্পানির expected return আর হচ্ছে standard deviation দুটো দেওয়া রয়েছে। প্যারামিটার কোম্পানি A, কোম্পানি B, expected return, এই expected return কে ই দ্বারা প্রকাশ করা হয়। তো এই জায়গায় expected return লেখা আছে আরো সহজ করে বোঝার জন্য। কোম্পানি এর জন্য 30%, কোম্পানি বি এর জন্য হচ্ছে 10%। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, সেটা এ এর জন্য হচ্ছে 8% এবং কোম্পানি বি এর জন্য হচ্ছে 5%। কম্পিউট দ্য রিস্ক এন্ড রিটার্ন, তাহলে রিস্ক মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে বলা হয়েছে, আর রিটার্ন ফর পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও এটা নির্ণয় করতে হবে। comprising of 70% invested in stock of কোম্পানি এ, এ তে 70% কি করা হবে, ইনভেস্ট করা হবে, and 30% ইনভেস্ট ইন স্টক অফ কোম্পানি বি, এবং 30% বিনিয়োগ করা হবে কোম্পানি বি তে। তার মানে ওয়েট অফ এ হচ্ছে 70%, ওয়েট অফ বি হচ্ছে 30%। কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন টু কোম্পানিজ এ এবং বি, এই দুটি কোম্পানির কোরিলেশন হচ্ছে 0.42। তাহলে আগের যে প্রবলেমটি, সেই প্রবলেমটির সাথে সম্পূর্ণ মিল রয়েছে, শুধুমাত্র ডেটাগুলো চেঞ্জ। তাহলে এই ডেটাগুলো চেঞ্জ করে তোমরা বাসায় এই হোমওয়ার্কটি করবে। You are supplied the following information: Fahim Limited, stock, expected return, weight, আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখানে আমাদের সকল কিছু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। এক্সপেক্টেড রিটার্ন দেওয়া রয়েছে, তারপর হচ্ছে ওয়েটটা এখানে সরাসরি উল্লেখ করা আছে, আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্টক এ 0.12, তারপর হচ্ছে ওয়েট হচ্ছে 0.40, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর স্টক এ এর জন্য হচ্ছে 0.06। স্টক বি এর জন্য এক্সপেক্টেড রিটার্ন 0.18, ওয়েট হচ্ছে 0.60, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0.12। রিকোয়ার্ড রিটার্ন অন পোর্টফোলিও, পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন, এটা আমরা নির্ণয় করব। এটা কিভাবে, এটা হচ্ছে এই 0.12 অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন আর হচ্ছে ওয়েট, এই দুইটার গুণফলের সাথে আবার যোগফল করতে হবে। স্টক এ এর যেটা এক্সপেক্টেড রিটার্ন আর ওয়েট গুণ করে যে গুণফলটি পাওয়া যাবে, তার সাথে আবার যোগ করব স্টক বি এর এক্সপেক্টেড রিটার্ন আর ওয়েট, এই দুটো গুণ করে তারপর যোগ করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে রিটার্ন অন পোর্টফোলিও। রিটার্ন অন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা নির্ণয় করি মূলত রিস্ক নির্ণয় করার জন্য। তবে এই প্রশ্নে লেখা আছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের তুমি নির্ণয় করো। যদি বলো তো যে রিস্ককে নির্ণয় করার জন্য রিস্ককে নির্ণয় করো, সেক্ষেত্রে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতাম, কিন্তু এখানে আমাদের আরো সহজ করে চাওয়া হয়েছে, অর্থাৎ তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করো। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে হবে। তবে এই জায়গায় কিন্তু আমাদের কোরিলেশন এবং কোভেরিয়েন্স এই দুটা কিছুই নাই। যদি না থাকে তাহলে আমাদের আরো সহজ হবে কাজ করতে। তাহলে আমরা প্রথমে যেটি বের করব সেটা হচ্ছে রিটার্ন অন পোর্টফোলিও। রিটার্ন অন পোর্টফোলিও যেটা বলেছিলাম, এক্সপেক্টেড রিটার্ন অফ এ ইনটু ওয়েট অফ এ প্লাস এক্সপেক্টেড রিটার্ন অফ বি ইনটু ওয়েট অফ বি, এই দুটার গুণফল তার যোগফলই হচ্ছে পোর্টফোলিও অফ এক্সপেক্টেড রিটার্ন। মানগুলো বসাবো। এ এর এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 0.12, ওয়েট হচ্ছে 0.40, তারপর হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন বি এর হচ্ছে 0.12 আর ওয়েট হচ্ছে 0.6। 0.12 এন্ড 0.40 গুণ করলে গুণফল হবে 0.048। একইভাবে 0.18 কে গুণ করে যদি 0.6 দিয়ে, তাহলে গুণফল হবে 1.08। এই দুইটাকে যোগ করলে যোগফল হবে, সেই যোগফলকে শতকরায় নিয়ে আসলে রেজাল্ট যেটি হবে সেটি হচ্ছে মানে যোগ করলে 0.1556 হতো, সেটাকে শতকরায় কনভার্ট করলে হবে 15.56%। নরমালি আমরা এক্সপেক্টেড রিটার্নকে শতকরায় প্রকাশ করি। এরপর আমাদের দ্বিতীয় যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে হবে। তবে আমাদের যে সূত্র রয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করার, তিনটি সূত্র ছিল। একটি হচ্ছে হোয়েন গিভেন কোরিলেশন, হোয়েন গিভেন কোভেরিয়েন্স, আর এখন কিন্তু আমাদের প্রশ্নে কোরিলেশন এবং কোভেরিয়েন্স কিছুই দেওয়া নেই। তাহলে কি আরো সহজ হয়ে গেল, সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ স্কয়ার মানে ভেরিয়েন্স অফ এ, তারপর হচ্ছে ওয়েট অফ
এ সেটাকে স্কোয়ার করতে হবে। একইভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার অফ বি, তারপর হচ্ছে ওয়াইট অফ বি, এটাকে স্কোয়ার করতে হবে। তো ওয়াইট অফ এ যেটি রেজাল্ট মান ছিল প্রশ্নে সেটা হচ্ছে 0.06, সেটাকে স্কোয়ার করতে হবে। আর ওয়াইট অফ এ এর ভ্যালু ছিল হচ্ছে 0.40। এবার 0.06 স্কোয়ার এবং 0.0 স্কোয়ার করে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে 0.00576। এখানে লেখা রয়েছে 0.06 কে স্কোয়ার করলে হবে 0.0036, আর 0.40 কে স্কোয়ার করলে হবে 0.16, আবার 0.12 কে স্কোয়ার করলে হবে 0.0144, আর 0.60 কে স্কোয়ার করলে হবে 0.36। এবার এই যে 0.0036 ইন্টু 0.16 ক্যালকুলেটর ব্যবহার করে এই গুণ করলে যে গুণফলটি হবে সেটা হচ্ছে 0.0056। আবার একইভাবে ক্যালকুলেটর ব্যবহার করে 0.0144 0.36 এই দুটা গুণ করলে যে গুণফল হবে সেটা হচ্ছে 0.005184। এই দুটাকে যোগ করলে যে যোগফল পাওয়া যাবে সেটাকে 0.0056 0.0056 এবং 0.005184 এই দুটো যোগ করলে যে যোগফল পাওয়া যাবে সেটা হচ্ছে 0.00576। এটাকে যদি রুট করা হয় তাহলে যে মানটি পাওয়া যাবে সেটা হচ্ছে 0.0756। সেটাকে শতকরা প্রকাশ করলে যে রেজাল্ট পাওয়া যাবে সেটা হচ্ছে 7.59% অথবা 7.6%। এটি হচ্ছে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। 2 নাম্বার যে রিকোয়ারমেন্ট ছিল সেই 2 নাম্বার রিকোয়ারমেন্টের রেজাল্ট হচ্ছে এটি। এই প্রশ্নের সাথে ধারাবাহিক রেখে যদি আরেকটি প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয় তাহলে তোমরা নিশ্চয়ই বাসায় সেটি করতে পারবে। ইয়ার 1 2 3 4 5 আর হচ্ছে স্টক এর হচ্ছে 8%, বি এর তারপরে 2 ইয়ার দ্বিতীয় বছরে হচ্ছে 3%, তৃতীয় বছরে 16%, তারপর -2%, 10%। স্টক বি এর হচ্ছে 4%, 5%, 10%, তারপর -2%, এরপর হচ্ছে 8%. Calculate covariance between securities A and B. Securities A আর B এর covariance নির্ণয় করতে হবে, correlation between securities A and B, correlation নির্ণয় করতে হবে, standard deviation and variance of two securities এর variance নির্ণয় করতে হবে। variance কে যদি রুট করা হয় তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যাবে। পোর্টফোলিও রিটার্ন নির্ণয় করতে হবে, আর পোর্টফোলিও রিটার্ন নির্ণয় করার জন্য ওয়েট লাগবে, সেই ওয়েটটা নিচে দেওয়া রয়েছে। একই সাথে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে বলা হয়েছে। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করার জন্য যে ওয়েট লাগবে সেটাও কিন্তু নিচে দেওয়া রয়েছে। তো এই পোর্টফোলিওর যে ওয়েট সেটার যদি আমাদের কোভ্যারিয়েন্স দেওয়া থাকে এবং কোরিলেশন দেওয়া থাকে সেটা ইউজ করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করতে হবে। তো এই জায়গায় আবার এতে পোর্টফোলিওর যে ওয়েটটা সেটা হচ্ছে এর জন্য 50% 50%, অর্থাৎ এ ও 50% বি ও 50% এইভাবে ধরে করতে হবে। আরেকটি হচ্ছে 70% 30% ওয়েট, এর জন্য হচ্ছে 70% আর বি এর জন্য হচ্ছে 30%। সেই ক্ষেত্রে কি হবে এই হোমওয়ার্কটি তোমরা বাসায় করবে। এরপর আরেকটি প্রবলেম, খুব সহজ একটি প্রবলেম নিয়ে আলোচনা করি। দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ এন্ড বি কোম্পানিজ আর 7 and 9 রেসপেক্টিভলি। এ এবং বি যেই কোম্পানিজ তাদের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এর জন্য হচ্ছে 7 আর বি এর জন্য হচ্ছে 9। কোরিলেশন বিটুইন রিটার্নস অফ টু কোম্পানিজ, অর্থাৎ এ এবং বি এই যে দুটো কোম্পানি তার কোরিলেশন হচ্ছে -0.80। ফাইন্ড covariance between stock of two companies. two companies এর covariance নির্ণয় করতে হবে। আমরা প্রথম দিকে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই সূত্রের মধ্যে কিন্তু আমরা বলেছি একটা বিষয়, কোরিলেশন দেওয়া থাকলে কোভ্যারিয়েন্স বের করা যাবে, আবার কোভ্যারিয়েন্স দেওয়া থাকলে কোরিলেশনও কিন্তু বের করা যাবে। তো এই প্রশ্নে কোরিলেশন দেওয়া আছে, বের করতে হবে কোভ্যারিয়েন্স। সেটা বের করার যে সূত্র সেটা আমরা একটু দেখি। আমরা জানি কোরিলেশন এ বি, এ আর বি এর কোরিলেশন ইকুয়াল টু হচ্ছে কোভ্যারিয়েন্স এ বি ডিভাইডেড বাই সিগমা এ ইনটু সিগমা বি। এই প্রশ্নে কোরিলেশন হেয়ার কোরিলেশন এ বি ইকুয়াল টু হচ্ছে 0.-
0.80 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ যেটা ছিল 7 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বি এর জন্য হচ্ছে 9 এখন আমরা নির্ণয় করব সেটি হচ্ছে কোরিলেশন এ বি এর কোরিলেশন কত তাহলে কোরিলেশন হবে না কোভেরিয়েন্স হবে কোভেরিয়েন্স এ বি ইকুয়াল টু কত সেটা আমরা এবার নির্ণয় করি কোরিলেশনের পরিবর্তে কোরিলেশনের মানটা বসাবো সেটি হচ্ছে -0.80 তারপর হচ্ছে কোভেরিয়েন্সের মান আমরা নির্ণয় করব আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ 7 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বি হচ্ছে 9 এই দুটোর গুণফল হচ্ছে 63 7 নং 63 এবার -0.80 এর সাথে 63 গুণ করতে হবে গুণ করলে যে গুণফল হবে সেটা হচ্ছে -50.4 অর্থাৎ কোভেরিয়েন্স অফ এবি ইকুয়াল টু হচ্ছে -50.4 তো এই রিকোয়ারমেন্ট আমরা তৈরি করলাম এবার এরকম একটি রিকোয়ারমেন্ট যদি তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া হয় তাহলে তোমরা নিশ্চয়ই সেটি বাসায় করতে পারবে এই প্রশ্নে কোভেরিয়েন্স বের করতে বলা হয়েছে এবার একটি প্রশ্ন দেখি সেটি কোরিলেশন বের করতে বলা হয়েছে The covariance of returns between stock X and Y is 10 এবার covariance দেওয়া রয়েছে stock X variance of return is 12 এবার এই জায়গায় ভেরিয়েন্স দেওয়া রয়েছে আগে ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটু ভেরিয়েন্স এর গ্রুপ করলেই হয়ে যাবে কি standard deviation. Y's variation of return is 8. Find out the correlation between stock X and Y. Stock X এবং Y এর correlation নির্ণয় করবে তাহলে আমাদের আগের যে প্রবলেমটি দেখেছিলাম সেই প্রবলেমটি যদি তোমরা বুঝে থাকো তাহলে এটি করতে পারবে এই জায়গায় correlation of AB equal to হচ্ছে covariance AB আমরা এই covariance বের করেছি এখন আমাদের এই covariance এর মান দেওয়া আছে আর correlationটা আমরা নির্ণয় করব এই জায়গায় covariance তোমরা মানটা লিখবে আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ আগের প্রশ্নে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া ছিল এখন ভেরিয়েন্স দেওয়া রয়েছে তো তোমরা জানো ভেরিয়েন্সের ধনাত্মক বর্গমূল কি বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা তো সেটা বের করে নিবে এই প্রশ্নে 12 ছিল হচ্ছে x এর ভেরিয়েন্স তো এটাকে রুট করবে আবার y এর ভেরিয়েন্স হচ্ছে 8 এটাকে রুট করবে এরপর এই দুটাকে গুণ করবে আর উপরের যেই কোভেরিয়েন্স সেটা হচ্ছে 10 কে এটা দিয়ে ভাগ করলে যে রেজাল্ট হবে সেটা হচ্ছে কোরিলেশন এই হোমওয়ার্কটি তোমরা বাসা করবে এরপর আমাদের এই পোর্টফোলিও ম্যানেজমেন্টের যেই থার্ড পার্ট সেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের জন্য কিছু সূত্র রয়েছে সেই সূত্রগুলো যদি শিখতে পারো তাহলে খুব সহজেই যেই প্রবলেমগুলো আসে সেই প্রবলেমগুলো তোমরা গাণিতিক যে সমস্যাগুলো থাকে সেই গাণিতিক সমস্যাগুলো ইজিলি সলভ করতে পারবে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের বিটা কোএফিসিয়েন্ট চাওয়া হতে পারে বিটা কোএফিসিয়েন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ গিভেন যখন কোরিলেশন থাকে সেই ক্ষেত্রে সূত্র কি হবে বিটা কোএফিসিয়েন্টের ক্ষেত্রে বিটা আই এর ক্ষেত্রে সিগমা আই ডিভাইডেড বাই সিগমা এম ইনটু কোরিলেশন আই এম এই যে এই আই আর হচ্ছে এম তার কি কোরিলেশন আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ আই এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এম অ্যাকর্ডিং টু সি এ পিএম যদি ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের বের করতে বলে এটা হচ্ছে কোরিলেশনের ক্ষেত্রে সূত্র হবে এমন আবার যদি কি ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল বলে বিটা কোএফিসিয়েন্ট বের করতে সেই ক্ষেত্রে যে সূত্রটি হবে সেটি হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন অফ I minus risk-free rate of return divided by expected return from market minus risk-free rate of return. এরপর risk adjusted discount rate যেটাকে RADR বলা হয় থাকে সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে risk-free rate of return plus RI আর মানে হচ্ছে risk index into KE cost of equity যেটিকে বলা হয় return from market minus risk-free rate of return. এরপর আরো যে সূত্রগুলো এই অধ্যায়ে আসে সেটি হচ্ছে সিএপিএম যেটা আমরা এই অধ্যায়ের মূল আলোচনার বিষয় সিএপিএম এক্সপেক্টেড রিটার্ন ইকুয়াল টু হচ্ছে আরএফ মানে হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন প্লাস আরএম রিটার্ন ফ্রম মার্কেট মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ইনটু বিটা কোএফিসিয়েন্ট
এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অনেক সময় থিওরিতে এসে থাকে সিএমএল বলতে কি বুঝো এবং সিএমএল এবং এসএমএল এর মধ্যে পার্থক্য। সিএমএল ক্যাপিটাল মার্কেট লাইন, এসএমএল হলো সিকিউরিটি মার্কেট লাইন। সিকিউরিটি মার্কেট লাইন এবং ক্যাপিটাল মার্কেট লাইনের যে পার্থক্য সেটা পরীক্ষা কিন্তু পার্ট বি তে আসে। যদি আসে তাহলে পার্থক্যগুলো তোমরা লেখার চেষ্টা করবে। আমি সংক্ষেপে কিছু পার্থক্য তোমাদের সামনে উপস্থাপন করছি। সিএমএল পূর্ণরূপ হচ্ছে ক্যাপিটাল মার্কেট লাইন আর এসএমএল পূর্ণরূপ হচ্ছে সিকিউরিটি মার্কেট লাইন। সিএমএল বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে প্রত্যাশিত আয় এবং ঝুঁকির মধ্যে সমন্বয় দেখায়, আর এসএমএল হচ্ছে প্রত্যাশিত আয় এবং সিস্টেমেটিক ঝুঁকি, সেই ঝুঁকির মধ্যে সমন্বয় দেখায়। সিএমএল এর যে স্লোপ বা ঢাল ইকুয়াল টু হচ্ছে ই এক্সপেক্টেড রিটার্ন, রিটার্ন ফ্রম মার্কেট মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, সেটাকে আবার ভাগ করা হয় কি দিয়ে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এম দিয়ে। আর এই ক্ষেত্রে আমাদের স্লোপ হচ্ছে এই যে এতটুকু, রিটার্ন ফ্রম মার্কেট মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। আরেকটি পার্থক্য হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশন যদি আমি লিখি সিএমএল এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও ইকুয়াল টু হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, expected return from market minus risk-free rate of return divided by standard deviation m into standard deviation of b, এটার সাথে গুণ হবে। আর এই জায়গায় এসে আমাদের এসএমএল এর ক্ষেত্রে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, যেটা আমাদের সিএমএল এর যে ইকুয়েশনটি, সেই ইকুয়েশনটি হচ্ছে এসএমএল এর ইকুয়েশন। এই পার্থক্যগুলো অ্যাটলিস্ট 4টা পার্থক্য বললাম, তোমরা আরো পার্থক্য বই থেকে দেখে নিবে, সেগুলো পরীক্ষায় আসলে তোমরা আশা করি লিখতে পারবে। তো এই সূত্রগুলো যদি জানা যায় তাহলে এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো আসবে সেই গাণিতিক সমস্যাগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। এখন আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এবং সেই সমস্যার আলোকে তোমাদের আবার কিছু বাড়ি কাজ দিব। Compute the beta coefficient for stock A and B. Stock A এবং B এর কোএফিসিয়েন্ট বিটা নির্ণয় করতে বলা হয়েছে with the information given below, যে ইনফরমেশন গুলো নিচে দেওয়া রয়েছে। স্টক কোরিলেশন কোএফিসিয়েন্ট উইথ মার্কেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্টক A এর কোরিলেশন হচ্ছে 0.40, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0.50, স্টক B এর হচ্ছে কোএফিসিয়েন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট হচ্ছে 0.75 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0.60। এবার the variance of market return is 0.2, এই জায়গায় আমাদের ভেরিয়েন্স দেওয়া রয়েছে 0.20। আমরা জানি ভেরিয়েন্স কে যদি বর্গ করি, বর্গমূল করলে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ ভেদাঙ্কের ধনাত্মক বর্গমূলকে বলা হয় পরিমিত ব্যবধান। এখানে নির্ণয় করতে বলা হয়েছে বিটা কোএফিসিয়েন্ট। এখন আমরা বিটা কোএফিসিয়েন্ট নির্ণয় করি প্রথম স্টক এ এর ক্ষেত্রে, তারপর আমরা স্টক বি এরটা নির্ণয় করব। স্টক এ যেভাবে নির্ণয় করব স্টক বি টা ঠিক একইভাবে নির্ণয় করব। উই নো, আমরা জানি বিটা কোএফিসিয়েন্টের ক্ষেত্রে সিগমা আই ডিভাইডেড বাই সিগমা এম ইনটু কোরিলেশন আই এম। তো এই প্রশ্নে আমাদের সিগমা এ চলকের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া ছিল প্রশ্নে 0.5 এবং রিটার্ন ফ্রম মার্কেট যেটি ভেরিয়েন্স আমাদের দেওয়া ছিল, ভেরিয়েন্স রিটার্ন ফ্রম মার্কেট ভেরিয়েন্স, এই ভেরিয়েন্সকে কি করতে হবে, ধনাত্মক বর্গমূল করতে হবে। ধনাত্মক বর্গমূল করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম মার্কেট পাবো। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন x এটা দেওয়া রয়েছে আর কোরিলেশন এটাও দেওয়া রয়েছে। তাহলে এর আমাদের যেই স্টক অফ এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.5, এখানে আমরা 0.5 লিখবো, ডিভাইডেড বাই রিটার্ন ফ্রম মার্কেট ভেরিয়েন্স যেটা ছিল সেটি হচ্ছে 0.20, আর 0.20 কে কি করতে হবে, রুট করতে হবে। রুট করলে যেই ফলাফলটি হবে সেটা হচ্ছে 0.447। এই 0.447 হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম মার্কেট। এটা ভেরিয়েন্স থাকলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে আসতে হবে, আর যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আকারে দেওয়া থাকে তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সরাসরি মানটা নিয়ে কাজ করব। আর কোরিলেশন এই চলকের যেই কোরিলেশন ছিল সেটা হচ্ছে 0.4। এখন এই মানগুলো আমরা বসাই, এর জায়গায় 0.50 আর রিটার্ন ফ্রম মার্কেট যেটা বের করলাম 0.447 ইনটু কোরিলেশন এম, কোরিলেশন এম হচ্ছে 0.40। এবার আমরা কি করব, 0.5 কে 0.44
0.447 দিয়ে ভাগ করব, যেই ভাগফলটি হবে সেটা হচ্ছে 1.118। এই 118 কে আবার 0.4 দিয়ে গুণ করব, গুণ করলে যে গুণফলটি হবে সেটা হচ্ছে 0.447, অর্থাৎ এই কোএফিসিয়েন্ট বিটা কোএফিসিয়েন্ট অফ স্টক এর যেই মান সেটি হচ্ছে 0.447। এই একই সূত্র প্রয়োগ করে আমরা স্টক বি এর নির্ণয় করব। আশা করি এটা তোমরা বুঝতে পারবে খুব সহজেই, কারণ স্টক এর যেটা মান ছিল স্টক বি এর হচ্ছে 0.6, আর রিটার্ন ফ্রম মার্কেট যেটা আমরা আগে বের করেছি সেই মানটা নিয়ে এখন কাজ করব, আর এটার কোরিলেশন হচ্ছে 0.75। এখন শুধুমাত্র এই বি এর যে মান 0.6 হবে, রিটার্ন ফ্রম মার্কেট 0.447 হবে, কোরিলেশন বি স্টকের যে কোরিলেশন সেটা হচ্ছে 0.75। 0.6 কে 0.447 দিয়ে ভাগ করতে হবে, সেই ভাগফলকে আবার 0.75 দিয়ে গুণ করলে যে গুণফলটি হবে সেটা হচ্ছে 1.007। এটি হচ্ছে বিটা কোএফিসিয়েন্ট ফর স্টক বি। আশা করি এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো, এবং এই প্রশ্নটি যদি বুঝতে পারো তাহলে তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকবে, এই হোমওয়ার্কটিও তোমরা বাসায় সহজে করতে পারবে। Given the following data, expected return for the market 12%, standard deviation of market return from market standard deviation 21%, risk-free rate হচ্ছে 8%, correlation coefficient between correlation stock A and the market 0.8, stock B এর হচ্ছে 0.6, standard deviation for stock A 25, standard deviation for stock B 30%. Calculate the beta for stock A and B. Stock A and B এর বিটা নির্ণয় করতে বলা হয়েছে, যেটা আমরা একটু আগে নির্ণয় করলাম। Calculate the required return for each stock. Required rate of return নির্ণয় করতে বলা হয়েছে, এটা 2 নম্বরে চাওয়া হয়েছে। আশা করি এই প্রবলেমটি তোমরা বাসায় যেই সূত্র রয়েছে সেই সূত্রগুলো আগে শিখবে, তারপর আমরা যেই প্রবলেমগুলো সমাধান করলাম সেই প্রবলেমগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে, তারপরে এই হোমওয়ার্কটি করবে। The following information is given below. আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করি। এই অধ্যায়ের অনেক ছোট ছোট প্রবলেম যেগুলো পার্ট বি তে এসে থাকে। তোমাদের আগের যে প্রবলেম হোমওয়ার্কটি দিলাম সেই হোমওয়ার্কটি এই হোমওয়ার্কের সাথে রিলেটেড, তোমরা এটাও যদি ভালোভাবে শিখো তাহলে আগের হোমওয়ার্কটি করতে পারবে। The following information given below, security A, B, C, D, A, B, C, D যেই সিকিউরিটি সেটি রয়েছে, ইনভেস্টমেন্টের পরিমাণ হচ্ছে 1000, 2000, 3000 and 4000. Expected return যেটাকে গাণিতিক ভাষায় ইয়ার লিখা হয় থাকে, ইতে এক্সপেক্টেড আর দ্য রিটার্ন 8%, 12%, 15%, 18%। বিটা এর জন্য হচ্ছে 0.8, বি এর জন্য হচ্ছে 0.95, সি এর জন্য হচ্ছে 1.10, ডি এর হচ্ছে 1.4। এবার what are the expected return and the beta of the portfolio? আগের প্রশ্ন যেটা হোমওয়ার্ক, এবং এই প্রবলেমটি ভালোভাবে বুঝলে তোমরা আগের যে হোমওয়ার্কটি দেওয়া হয়েছিল সেই হোমওয়ার্কটিও করতে পারবে। এবার ওয়েটটা নির্ণয় করে নিতে হবে, কেন? কারণ আমাদের এখানে ওয়েটের পরিমাণটা দেওয়া নেই। এই সবগুলো যোগ করলে যেটি হবে সেটি হচ্ছে 10,000। এবার সিকিউরিটিজ অফ এ এর যদি ওয়েট নির্ণয় করি তাহলে 1000 কে টোটাল ওয়েট দিয়ে ভাগ করতে হবে। এ কে যদি 10,000 দিয়ে ভাগ করি, মানে 1000 কে যদি 10,000 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 0.10। আবার সিকিউরিটিজ বি এর পরিমাণ ছিল 2000 কে 10,000 দিয়ে ভাগ করলে হবে 0.20। ওয়েট সিকিউরিটিজ 3 এর জন্য 3000 কে ভাগ করতে হবে 10,000 দিয়ে, ভাগফল হবে 0.30। ওয়েট অফ সিকিউরিটিজ ডি এর যে ওয়েট সেটি হচ্ছে 4000 ডিভাইডেড বাই 10,000 ইকুয়াল হচ্ছে 0.4। তাহলে চারটি সিকিউরিটিজের আমরা ওয়েট গুলো নির্ণয় করে নিলাম। এখন প্রশ্ন যদি ওয়েট দেওয়া থাকতো তাহলে আমাদের নির্ণয় করা লাগতো না, আর যদি দেওয়া না থাকে তাহলে এটি বের করে নিতে হবে। এরপর পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্নের ক্ষেত্রে সেটি হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন আর হচ্ছে ওয়েট, এই দুটি গুণ করতে হবে। প্রশ্নে আমাদের এক্সপেক্টেড রিটার্নটা দেওয়া রয়েছে, আর এখন আমরা ওয়েটটা নির্ণয় করলাম। এই এক্সপেক্টেড রিটার্ন আর পয়েন্ট যেটা হয়েছিল 0.1, অর্থাৎ 0.08 কে 0.1 দিয়ে গুণ করতে হবে। এই এক্সপেক্টেড
যেটা বের করলাম, যেটা দেওয়া রয়েছে তার সাথে ওয়াইডটা গুণ করলেই আমরা খুব সহজেই সেই গুণফলটার পরবর্তীতে যোগ করতে হবে, যোগ করে পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্নটা নির্ণয় করা যাবে। 0.08 ইন্টু 0.1, তারপর 0.12 ইন্টু 0.20, 0.15 ইন্টু 0.30, 0.18 ইন্টু 0.40, এই দুটার গুণফল হচ্ছে 0.008, এই দুটার গুণফল হচ্ছে 0.02। এই চারটা গুণফল যদি যোগ করি তাহলে টোটাল গুণফলের পরিমাণ হবে 0.149। এটাকে যদি শতকরায় প্রকাশ করি তাহলে হবে 14.9%। এটা হচ্ছে পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন, অর্থাৎ 1 নম্বর রিকোয়ারমেন্টে যা চাওয়া হয়েছিল সেটা আমরা নির্ণয় করলাম। এবার 2 নম্বর যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে পোর্টফোলিও বিটা। পোর্টফোলিও বিটার ক্ষেত্রে এই জায়গায় আগের যে প্রবলেমটি, সেই প্রবলেমটির সাথে এই প্রবলেমটার অনেকটাই মিল রয়েছে, অর্থাৎ যে রিকোয়ারমেন্ট 1 এই জায়গায় এক্সপেক্টেড রিটার্ন, এই রিটার্নের পরিবর্তে আমি বিটা লিখব। আর ওয়াইটের পরিমাণ কি কি থাকবে, শুধু যেই জায়গায় রিটার্নটা রয়েছে সেই জায়গায় আমরা বিটা লিখব, অর্থাৎ বিটা এ ইন্টু ওয়াইট এ প্লাস বিটা বি ইন্টু ওয়াইট বি প্লাস বিটা সি ইন্টু ওয়াইট সি প্লাস বিটা ডি ইন্টু ওয়াইট ডি। এভাবে এই ওয়াইট তো বেরই করলাম 0.1, 0.2, 0.3, 0.4, আর বিটা এইটা প্রশ্নে দেওয়া রয়েছে। প্রশ্নে যদি আমরা একটু খেয়াল করি আবার তাহলে খুব সহজ হবে। বিটা এর 0.80, 0.95, তারপর হচ্ছে সি হচ্ছে 1.10, ডি এর হচ্ছে 1.40। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে এই বিটা আর হচ্ছে ওয়াইট এই দুটাকে গুণ করব। 0.80 ইন্টু 0.1, 0.95 ইন্টু 0.2, 1.1 ইন্টু 0.30, 1.4 ইন্টু 0.4, এই সবগুলোকে গুণ করে এটার সাথে এটা গুণ করলে গুণফল হবে 0.08। এভাবে চারটি স্টকেরই আমরা গুণ করব, গুণ করে গুণফলগুলো আবার পরবর্তীতে যোগ করব। 0.08 প্লাস 0.19 প্লাস 0.33 প্লাস 0.56, এই চারটি যোগ করলে যে যোগফল হবে সেটা হচ্ছে 1.16, অর্থাৎ পোর্টফোলিও বিটা হচ্ছে 1.16। তার মানে 2 নম্বর যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্টের রেজাল্ট হচ্ছে 1.16। আমরা এটি নির্ণয় করা শিখলাম। এরপর আরেকটি সহজ প্রবলেম, সেই সহজ প্রবলেমটি নিয়ে আলোচনা করি। ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ফর অ্যান অ্যাসেট দ্যাট হ্যাজ এ বিটা অফ 1.80, বিটার পরিমাণ হচ্ছে 1.80, given a risk free rate of return, তার মানে আরএফ এর পরিমাণ হচ্ছে 5%, 0.05, and a market return of 10%, মার্কেট রিটার্ন ফ্রম মার্কেট মানে হচ্ছে আরএম হচ্ছে 10%, তার মানে হলো 0.10। ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, that means expected return। এই এক্সপেক্টেড রিটার্ন অ্যাকর্ডিং টু ক্যাপিটাল অ্যাসেট মডেল, সেই মডেল অনুযায়ী এক্সপেক্টেড রিটার্ন ইকুয়াল টু হচ্ছে RF, risk free rate of return, plus return from market minus risk free rate of return into beta। তো এই প্রশ্নে আমাদের বিটা দেওয়া ছিল 1.18, তারপর হচ্ছে রিস্ক ফ্রি RF 5% মানে 0.05, মার্কেট রিটার্ন ফ্রম মার্কেট 10% সেটা হচ্ছে 0.10। এখন শুধুমাত্র মানগুলো বসাবো। RF এর পরিবর্তে 0.05, RM এর পরিবর্তে 0.10, এই RF এর পরিবর্তে 0.05 হবে। এরপর বিটার পরিবর্তে হচ্ছে 1.80, এর জন্য 0.10 থেকে যদি 0.05 মাইনাস করা হয় তাহলে বিয়োগফল হবে 0.05। 0.05 কে 1.80 দিয়ে যদি গুণ করি তাহলে যে গুণফলটি হবে সেটি হচ্ছে 0.90। এবার 0.05 প্লাস 0.90 যোগফল হবে 0.14, সেটাকে যদি আমি পার্সেন্টেজ আকারে প্রকাশ করি তাহলে হবে 14%। তো এই এক সহজ একটি সমাধান আমরা দেখলাম। এই প্রবলেমটি মূলত পার্ট বি তে এসে থাকে। এই ধরনের প্রবলেম যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা নিশ্চয়ই সেটি এখন করতে পারবে। তো এরকম একটি প্রবলেম তোমাদের বাসায় হোমওয়ার্ক জন্য দিচ্ছি। আজকের অনেকগুলো হোমওয়ার্ক, 6টি হোমওয়ার্ক হয়ে গেল। এই সবগুলো হোমওয়ার্ক আমাদের যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলোর সাথে রিলেটেড। যদি প্রবলেমগুলো ভালোভাবে বুঝতে পারো তাহলে এই হোমওয়ার্কগুলো দিন বাসায় করতে পারবে। The following information relate to BRP Limited risk-free rate of return, that means RF হচ্ছে কত পার্সেন্ট? 12%।
The firm's beta coefficient beta হচ্ছে 1.50. Determine the required rate of return, মানে যে expected return সেটা নির্ণয় করতে বলা হয়েছে on equity capital using CAPM capital asset pricing model, এটা ব্যবহার করে করা হয়েছে। Assuming an expected return on market, তার মানে হচ্ছে RM of 15%। তাহলে আগের প্রশ্নটা যদি বুঝে থাকো এটা খুব সহজেই করতে পারবে। RF 15%, RF হচ্ছে 12%, RM হচ্ছে 15% মাইনাস আবার RF 12%, সেটার সাথে গুণ করতে হবে বিটা 1.5 দিয়ে। এভাবে তুমি করবে, যেটা সূত্রটা আমরা এখানে দেখিয়েছিলাম। এক্সপেক্টেড রিটার্ন RF হচ্ছে এখানে 12%, অর্থাৎ 0.12 হবে। RM হচ্ছে রিটার্ন ফ্রম মার্কেট 15%, তার মানে হচ্ছে 0.15 হবে। RF হচ্ছে 12%, 0.15, আর বিটা ছিল এই প্রশ্নে 1.50 দিয়ে গুণ করবে। গুণ করে তুমি এই সহজ সমাধানটি বাসায় করার চেষ্টা করবে। আশা করি তুমি অবশ্যই এটি সমাধান করতে পারবে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করেছো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। শুরুতেই তোমরা সূত্রগুলো ভালোভাবে দেখবে। এরপর যে সমস্যাগুলো, প্রবলেমগুলো ধারাবাহিকভাবে দেখানো হলো, সেই প্রবলেমগুলো বোঝার চেষ্টা করবে। তারপর হোমওয়ার্কগুলো করার চেষ্টা করবে। আশা করি এই ক্লাসগুলো যদি তোমরা ভালোভাবে ফলো করো তাহলে তোমরা বেশ উপকৃত হতে পারবে এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে। তো পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।